স্যার এখান থেকে প্রশ্নটা এইরকম ভাবে উঠে আসে যে পাকিস্তান প্রীতি তো রয়েছে মোহাম্মদ ইউনূসের, এবং জামাত তাকে সেখানে এনে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করে বসিয়ে দিয়েছে, কিন্তু এইভাবে দিন কাটবে তো পাকিস্তানকে এই যে বন্ধু বলে মনে করা, সেদিক থেকেই সাবোতাজটা হয়ে যাবে না তো মোহাম্মদ ইউনূসের? ইউনূসের কি হবে সেটা তো আমরা এটা বোঝা যায়। ইউনূসের শুধু পাকিস্তান না, ইউনূসের পিছনে আরো ওর মেন্টর আছে, তো তাকে এখানে জোর করে বসানো হয়েছে। মেন্টর আপনার বিদেশি, মানে আপনার পরাশক্তি তার পিছনে আছে, সেটা আমরা তারে যখন এখানে নিয়ে আসা হয়েছে এটা অনেক আগে চেষ্টা হয়েছে। তারপরে ইউনূসের বিষয়টা, সে পরাশক্তি থাক আর পাকিস্তান থাক, ওটা আমরা আসলে কেয়ার করি না, কিন্তু যে একটা ষড়যন্ত্রের যুবকাস্টে বলি হয়ে গেল বাংলাদেশের একটা স্টেবল গভর্নমেন্ট, এ কথাটা আপনাকে মানতেই হবে। কিছু ধরেন বাংলাদেশে গত 15 বছরে বাংলাদেশের যে উন্নতি হয়েছে, আপনি বাংলাদেশ একটা উন্নয়ন রোল মডেল হিসেবে সারা পৃথিবীর কাছে চিহ্নিত। আপনি জানেন আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আপনার সব সময় সমস্যা লেগেই থাকে, তো একটা সরকার আপনার সব সমস্যা মোকাবেলা করতে পারে না। তারপরেও বাংলাদেশে শেখ হাসিনার সরকার যেভাবে ওয়েলফেয়ার স্টেট হিসেবে এটাকে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশে একটা ওয়েলফেয়ার স্টেটের দিকে এগোচ্ছিল। আপনার বাচ্চাদের স্কুলের পয়সা দেওয়া, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, আমি অনেক ভাতা আছে যেগুলোর নাম আমি সব এই মুহূর্তে বলতে পারবো না। সব মানুষকে বাড়িঘর করে দেওয়া, একেবারে মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য। তো কিছু আপনার সমস্যা এখানে ছিল, আছে, তবে পাবলিসিটি বেশি ছিল। এক ধরনের ইয়ে আছে, ধরেন সাংবাদিক কি এক ধরনের লোক আছে, ওরা একটু এই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হতে ভালোবাসে, যার জন্য কিছুদিন আগে আওয়ামী লীগ সম্পর্কে, মানে সিটিং সরকার সম্পর্কে অনেক আপনার নেগেটিভ প্রচার হয়। আমি মনে করি এই প্রচারগুলো পার্ট অফ দিস মুভ, যে মুভটা সরকারের বিরুদ্ধে অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করছে, যেমন সন্ত্রাসীরা অ্যাক্টিভ, যেমন সোশ্যাল মিডিয়া, তারপরে বিরোধী দল তো আছেই। আপনার বাংলাদেশের সবচেয়ে বড় বিরোধী দল যারা 2বার 3বার সরকার গঠন করছে, বিএনপির কথা বলছি, হ্যাঁ, তারা কিন্তু আমি বলবো যে তারা কখনোই গণতন্ত্র প্র্যাকটিস করে নাই, তাদের জন্মের পরেও করে নাই। ক্যান্টনমেন্টে জন্ম এই সংগঠনটার। তারা 2014-তে আমি জানি শেখ হাসিনা তাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ 4টে মন্ত্রণালয় দিতে বলছে, যারা অ্যাডমিনিস্ট্রেশন নিয়ন্ত্রণ করে, যে তোমাদেরকে আমি এটা দেবো আসো নির্বাচনে। তারপরও তারা আসে নাই নির্বাচনে। আপনার শুধু সরকারের দোষটাই বলা হয় আমাদের এই সোশ্যাল মিডিয়াতে। তারপরে 2018-তে যে, এরপরে ওরা আপনি দেখেন যে আগুন সন্ত্রাস, যেটা পেট্রোল বোমা মেরে যেভাবে মানুষ হত্যা করছে, সাধারণ মানুষ বাসে, গাড়িতে, বিভিন্ন ভাবে, ইভেন রিক্সাওয়ালাও মারা গেছে। পেট্রোল বোমার কথা আপনাদের মনে আছে, যেটা আমাদের দেশে নতুন ইন্ট্রোডিউস হয়েছিল, সেটা এই বিএনপি করছে, বিএনপি জামাত মিলে। তো বিএনপি জামাত মিলে যখন 4 দলীয় সরকার ওরা গঠন করে 2001-এ, তখন থেকে আপনি দেখুন শেখ হাসিনা কিন্তু শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা হস্তান্তর করলেন, এটা ইতিহাস, এটা আমার বানানো কোনো কথা না। 2001-এ শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দিয়ে শান্তিপূর্ণ ভাবে উনি ওরা জামাত বিএনপি সরকার গঠন করলো। তারপরে যে ঘটনা ঘটলো, আপনি সারা মানে পাকিস্তান আর্মি যে অত্যাচার করছে, হিন্দুদের উপর অত্যাচার, আওয়ামী লীগের উপর অত্যাচার, এটা কিন্তু পাকিস্তান আর্মি যেভাবে নির্বাচনে যাবে। কারণ তত্ত্বাবধায়ক সরকার যখন গঠিত হয়েছিল গত আগস্টে, তারপর তো বলা হয়েছিল যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন ডিক্লেয়ার করতে হবে। এখন তো কোনো নির্বাচনের নামগন্ধই নেই, এবং মোহাম্মদ ইউনূস বলছেন যে সংস্কারের দিকে নজর দেবেন তিনি। এই মুহূর্তে বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাইরে, তারা আন্দোলন করছে এবং তারা মনে করে যে এই ছেলেদের আন্দোলনটা ওরা ইনক্যাশ করবে, কিন্তু এই ছেলেরা, এরা সন্ত্রাসী, এদের এজেন্ডা অন্য কিছু। এদের সাথে বিএনপির এখন কিন্তু সমস্যা তৈরি হচ্ছে ধীরে ধীরে। এরা চাচ্ছে যে তার ইউনূসের নেতৃত্বে তারা অন্তত 5 বছর কি 10 বছর এরা ক্ষমতায় থেকে ওদের সেই মৌলবাদী শাসন এখানে এস্টাবলিশ করবে। আর
বিএনপি চাচ্ছে যে এখন তো আওয়ামী লীগ নেই, এই মুহূর্তে নির্বাচন তারা চাচ্ছে, নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, মানে আওয়ামী এখন লীগকে কি বাদ দিবে। লড়াইটা তাহলে রাজায় রাজায় লেগে গেছে? রাজায় রাজায় না, ওদের ওদের ওই বার্ডস অফ এ সেম ফিডার, ওরা ওদের ভিতরেই গন্ডগোলটা আছে। আপনি দেখবেন যে প্রায় ওরা বিএনপির বিরুদ্ধে ওরা বলছে, বিএনপি আবার ইউনূসের চেষ্টা করছে ইউনূসকে রেখে সন্তর্পণে আওয়ামী লীগকে বাইরে রেখে। আওয়ামী লীগ একটা বিশাল দল, 15 বছর দেশ শাসন করছে। আপনার ওরা যদি গণতন্ত্র ছিল না, মানবাধিকার ছিল না এই বলে আন্দোলন করলো, কিন্তু ওরা তো গণতন্ত্র দিচ্ছে না, মানবাধিকার দিচ্ছে না, আইনের শাসন এস্টাবলিশড হয়নি। আপনি বাংলাদেশের ঘটনাগুলো, রিসেন্ট ঘটনাগুলো এখনো যা ঘটছে, কালকে দেখলাম একজন প্রায় 70-75 বছর বয়সের একজন মুক্তিযোদ্ধাকে গলায় তারা ইয়াং পোলাপানে গিয়ে তাদেরকে বাসার থেকে বের করে দিয়ে বলছে তুমি এই এলাকায় থাকতে পারবে না। ঠিক আজকে সেই তো ছবিটা এটা আমরা তো দেখাচ্ছিলাম যে গলায় জুতোর মালা পরানো হয়েছে একজন একদম একদম মুক্তিযোদ্ধাকে, ওইটা দেখে প্রবীণ আমার মানুষ তো তিনি। আমার মানে কি ভয়ানক এই তারপরে আপনি ছবিগুলো, দেখেন, মেনে নেওয়া যায় না। আপনারই তো তারা, আপনি বাংলাদেশে, আপনার দেশেরই তো তারা মানুষ। এই জিনিসগুলো দেখলে আপনাদের মনে কেমন লাগে? পালিয়ে চলে এসেছেন দেশ থেকে আপনারাও। আপনারা যে আসলে এটাই, আপনারা তো আসলে বুঝতে পারছেন যে যে এটা বোঝা যায় যারা, যেমন একটা মানুষ যখন ডিসলোকেশন হয়ে যায়, তার সেই ভিটা মাটি ছেড়ে খুব মানে খারাপ পৈতৃক লাগে, খুব বাড়ি খারাপ ভিটা লাগে। মাটি ছেড়ে যখন চলে যেতে হয়, তখন সেটার যে বেদনা, এটা আমি 71 সালে দেখছি এই ছবিটাই দেখছি। আমি আরো কয়েকবার দেখলাম। মানে কতটা তবে মানুষ, এরা, কতটা অমানবিক। ইনি তো যখন হয়তো জি, মুক্তিযোদ্ধার দলে নাম লিখিয়েছিলেন তখন হয়তো ইনি ছাত্র, কারণ আজ থেকে 53 বছর আগে এনার বয়স কত হবে, 22-24, মানে এখন বয়স এরকম এরকম 80-র কাছাকাছি। একজন প্রবীণ মানুষ, আজকে মানে তার এইটা পাওনা ছিল দেশ স্বাধীন করতে যাবার জন্য। যার কতটা একজন অমানবিক। স্বাধীনতা সংগ্রামী, যার যার আহ, জীবনের বিনিময়ে আজকে আমরা, যেহেতু জীবন দিতে গিয়েছিল, তার বিনিময়ে আজকে সে কি পাচ্ছে এখানে, আপনি এটাই হচ্ছে চিন্তার বিষয়। তবে এরা তো আসলে এই সন্ত্রাসীরা, এরা তো আপনার সারা পৃথিবীতে এরা সন্ত্রাস এই যে করছে। আপনার কথা এদের আপনি যোগাযোগ, বলছিলেন শুরুতে যে 40 বছর হয়ে গেল আপনি সাংবাদিকতা করেছেন, দেশ আপনাকে সেই সম্মানটা দিল না, এটা কতটা কষ্টের একটা জায়গা। সম্মান, আমার চাইতে সিনিয়র সাংবাদিক আছে, তাদেরকেও জেলখানায় ঢুকেছে, তাদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে দিয়েছে। তারা তারা মনে করে যে অ্যাক্রেডিটেশন বাতিল করে দিলে সাংবাদিকতা শেষ হয়ে যায়। এরা যাই হোক, এরা তো না গণতন্ত্র বুঝে, না আইনের শাসন বুঝে, না বিশ্বাস করে। তো এরা একটা আপনার এটা কি বলবো, এটার আসলে